হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম বিজয় এবং আমার বয়স ৩০ বছর। বর্তমানে আমি হায়দ্রাবাদে চাকরি করছি। আমি মূলত চণ্ডীগড়ের বাসিন্দা। মানি মাজরায় আমাদের ৩তলা বাড়ি আছে। আমার মায়ের নাম সুশীলা। তার বয়স প্রায় ৫২ বছর। তিনি একজন গৃহিণী, যদিও তিনি বিএড সম্পন্ন করেছেন। আমার মা উচ্চতায় কিছুটা খাটো, কিন্তু শরীরে মোটাসোটা। তিনি সবসময় শাড়ি পরেন। আমি কখনো তাকে শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। কিন্তু যে রাতে এই ঘটনাটি ঘটেছিল তারপর থেকে আমার এবং মায়ের জীবন বদলে গেছে। এই ঘটনাটি তখনকার যখন আমার বয়স ২-৫ বছর ছিল। সেই দিন বাবাকে হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তখন আমার পিজি সম্পন্ন হয়েছে এবং আমি চাকরির খোঁজ করছিলাম, তাই বাড়িতেই থাকতাম। মাও বিএড করার পরও চাকরি না করে গৃহিণী থেকে গিয়েছিলেন। তখন হাসপাতালে বাবার চিকিৎসা চলছিল, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বাবাকে এই অবস্থায় দেখে মা ভেঙে পড়েছিলেন। আমি তার একমাত্র সন্তান ছিলাম, তাই তিনি আমার উপর নির্ভরশীল ছিলেন। বাবার অসুস্থতার খবর শুনে আমার মাসি এবং মামার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে এসেছিলেন। সবাই নিজ নিজভাবে সাহায্য করছিলেন। ৪-৫ দিন পর ডাক্তার সেই কথা বলে দিলেন যা আমরা শুনতে ভয় পাচ্ছিলাম। ডাক্তার বললেন যে এখন বাবাকে বাঁচানো কঠিন। এটি শুনে মা অজ্ঞান হয়ে গেলেন। আমি তার পাশে ছিলাম, তাই তাকে সামলে নিলাম। বাবা এখন ভেন্টিলেটরে ছিলেন। ভেন্টিলেটর চালু থাকা পর্যন্তই তার শ্বাস নেওয়া সম্ভব ছিল। তখন আমি এবং মা বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে আইসিইউতে গিয়েছিলাম। মা এখন কিছুটা সুস্থ হয়েছিলেন। তিনি কাশতে কাশতে বাবাকে জড়িয়ে ধরলেন। আমিও তার হাত ধরে কাশতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার জীবনযাত্রা সম্পন্ন করলেন। আমরা আইসিইউ থেকে বেরিয়ে এলাম এবং মা আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন। পরে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গেল। দিন কেটে গেল, সন্ধ্যা ৬টা বাজে গিয়েছিল। শেষকৃত্য সব কাজ ওরা সামলে নিয়েছিল। শ্মশান থেকে বাড়ি ফিরে আমি আমার ঘরে গেলাম আর জোরে কেঁদে ফেললাম। মাসুদ কাঁদছিল, সে খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর মাসি আমার জন্য চা নিয়ে এল। তখন আমি উঠে বসলাম। চা নিতে নিতে তাকে জিজ্ঞেস করলাম, মা কেমন আছে? মাসি বলল, দিদি এখনো কাঁদছে বিজয়, তার খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, হ্যাঁ মাসি, তার বাবার সঙ্গে খুব লেগে থাকত। আমারও কিছুই মাথায় আসছে না। মাসি বলল, আমি বুঝতে পারছি বিজয়, কিন্তু এখন দিদির তোমারই সাহায্য দরকার। এই বয়সে সে পুরোপুরি তোমারই ওপর নির্ভরশীল। এতটা বলে মাসি চলে গেল। তখন আমি ভাবতে লাগলাম, এখন এই বাড়ির দায়িত্ব আমারই। আমার মাথায় চাকরি আর ভবিষ্যৎ জীবন নিয়ে নানা চিন্তা আসতে লাগল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চাকরি খুঁজে নিতে হবে। নিজেকে দায়িত্বশীল করে তুলতে হবে, কারণ বাবার পেনশনে আমরা আর কতদিন চলব? এসব চিন্তায় আমার মাথা ভারী হয়ে উঠছিল। আমি আমার ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম যাতে কিছুটা তাজা বাতাস পাই। এতে কিছুটা ভালো লাগল। লিভিং রুমে মা আর মাসি বসেছিল, আত্মীয়দের সঙ্গে কথা বলছিল। কিছুক্ষণ পর ওদের ভিড় কমে গেল। মাসি আমার ঘরে এসে বলল, আমি খাবার তৈরি করি, তুমি এতক্ষণ মায়ের কাছে বসো। ও আমি হ্যাঁ বলে মায়ের কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে মা আমার গলা জড়িয়ে আবার কেঁদে ফেল। আমি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। আমার মা ফর্সা রঙের ছিলেন, এত কান্নায় তার গাল লাল হয়ে গিয়েছিল। তার চোখও ক্লান্ত দেখাচ্ছিল। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তাকে বললাম, মা এখন আর কাঁদো না, যা হবার তা হয়ে গেছে। এখন আমি আছি না তোমার সঙ্গে, আমি সব সামলাব। ঘিমা বলল, হ্যাঁ বেটা, তোমাকে দেখেই এখন দিন কাটাচ্ছি। তোমাকে দেখলেই তার কথা মনে পড়ে কি? এত বলেই মা আরও জোরে কাঁদতে লাগল।
এমন সময় মাসি বাইরে এল আর মাকে বলল, দিদি একটু খাবার খাও, 2 লোকমা খেলে কিছুটা ভালো লাগবে। খিমা হ্যাঁ বলল। মাসি বলল, তুমি রান্নাঘরে চলো, আমি সাহায্য করি, তোমার খুব দুর্বলতা এসে গেছে। খিমা বলল, তুই রান্নাঘরে গিয়ে দেখ, আমি এসে সাহায্য করছি। এটা বলে মাসি রান্নাঘরে চলে গেল। আমি মায়ের হাত ধরে সাপোর্ট দিয়ে তাদের রুমে নিয়ে গেলাম। তারপর মা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল। এখন তার মুখ কিছুটা ঠিক মনে হচ্ছিল। সারাদিনের দৌড়াদৌড়িতে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি প্রথমবার মাকে এভাবে দেখলাম। নিজের অজান্তেই আমার কিছুটা অদ্ভুত লাগছিল। এমন সময় মা বলল, বিজয় বেটা, তুমি কি আমার একটু সাহায্য করবে? আমি শাড়ি বদলাতে চাই, খুব দুর্বল লাগছে গো। আমি বললাম, হ্যাঁ মা, আমি আছি না, বলো কি সাহায্য করব। মা বলল, প্রথমে দরজা বন্ধ করে দাও, আর আলমারি থেকে সেই সাদা শাড়িটা বের করে দাও। তখন দরজার পাশে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে মা, আমি দিচ্ছি, তুমি শুধু এখানে বসো। তারপর আমি দরজা বন্ধ করে হলুদ রঙের ছোট বাল্ব জ্বালালাম আর আলমারি থেকে সাদা শাড়ি খুঁজতে লাগলাম। শাড়ি পেয়ে মাকে দিতে পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে ফিরে যা দেখলাম তাতে আমি হতবাক। মা আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। আমি কি বলব বুঝতে পারলাম না। দ্রুত শাড়ি মাকে দিয়ে দিলাম আর পিঠ ফিরে দাঁড়িয়ে গেলাম। এদিকে আমার মাথায় নানা রকম চিন্তা বিট করতে লাগল। এমন সময় মা বলল, বিজয় বেটা, আর এক কাজ করবে, আলমারিতে হলুদ রঙের আমার শাড়ি আছে, সেটা দেবে। এ কথা শুনে আমি অবাক, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, আর হলুদ শাড়ি খুঁজতে লাগলাম। শেষে ভাঁজ করা হলুদ শাড়ি পেয়ে গেলাম। সেটা খুলে দেখতেই তার ডিজাইন দেখে আমি হতবাক। এমন সময় মা জিজ্ঞেস করল, শাড়ি পেয়েছ কি বিজয় বেটা? আমি বললাম, হ্যাঁ পেয়েছি। তখন শাড়ি মাকে দিতে ফিরে দেখলাম মা এখনো পিঠ করে দাঁড়িয়ে। আমি হতভম্ব, কিন্তু নিজেকে শান্ত রেখে শাড়ি তাকে দিয়ে দিলাম। হলুদ বাল্বের আলো যা দেখলাম তা বিশ্বাস করার মতো কিছু নয়। তৈরি হয়ে মা বলল, বিজয় বেটা, তুমিও দ্রুত তৈরি হয়ে যাও, আমি এখানেই অপেক্ষা করছি। আমি ফ্রেশ হতে বাথরুমের দিকে গেলাম। মা বলল, আমার কাপড় বাথরুমে রেখে দেবে? আমি হ্যাঁ বলে দিলাম। তারপর সে এক শাড়ি দিল আর নিচে রাখা কালো চাদরও তুলে দিল। আমি চুপচাপ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম। ভেতরে গিয়ে গভীর শ্বাস নিলাম। বাইরে এসে দেখলাম মা এখনো বসে আছে। আমি তার হাত ধরে উঠালাম আর তাকে খাওয়াতে নিয়ে গেলাম। খাওয়ার সময় মা খুব শান্ত ছিল। বাড়িতে এখন শুধু আমি, মা, মামা আর মাসি রয়ে গিয়েছিলাম। বাকি ওরা চলে গিয়েছিল। খাওয়ার পর মাসি আমাকে জিজ্ঞেস করল, বিজয়, ঘুমানোর ব্যবস্থা কি করব? আমি বললাম, মাসি, আজ আমি মায়ের পাশে শোব। সে আগে খুব আসলে সে ইতিমধ্যে সমস্যায় আছে। তুমি তো সকাল সকাল উঠতে হবে, তাই তুমি আমার রুমে ঘুমিয়ে পড়ো। মাসি বলল, আমরা লিভিং রুমে ঘুমোব। মাসি বলল, ঠিক আছে, তাহলে তাই করা যাক। রাতে যদি কিছু দরকার হয় আমাকে জানিও। মাসি রান্নাঘরের কাজ সেরে আমার রুম ও লিভিং রুমে বিছানা করে চলে গেল। আমি বেডরুমে গিয়ে দেখলাম মা সেখানে নেই। আমি দরজা বন্ধ করে কাপড় বদলাতে শুরু করলাম। যেই আমি শার্ট ও জিন্স খুলে নাইট ড্রেস খুঁজতে লাগলাম, অমনি বেডরুমের লাইট জ্বলে উঠল। পিছনে ফিরে দেখলাম মা ভিতরে চলে এসেছেন। তিনি চুপচাপ লাইট জ্বালিয়েছিলেন। আমি মেজাজ হালকা করতে জিজ্ঞেস করলাম, মা, আমি নিচে ঘুমোব, তুমি আরামে ঘুমিয়ে পড়ো। মা বললেন, বিজয়, আমার মনে হচ্ছে না আজ ঘুম আসবে, তুমি এখানেই আমার পাশে ঘুমাও। তারপর আমি ফ্যান চালিয়ে দেখলাম বেডরুমে শুধু একটি কম্বল আছে। আমি বললাম, মা, আমি আমার রুম থেকে কম্বল নিয়ে আসি। মা বললেন, বিজয়, মাসি ঘুমিয়ে পড়েছেন, আজকের জন্য এই কম্বলই ঠিক আছে। তারপর আমি এভাবে চালু করে দিলাম। বেডরুমের দরজা একটু বন্ধ করলাম এবং রুমের সব লাইট বন্ধ করে শুধু ডিম হলুদ আলোর বাল্ব জ্বালিয়ে বিছানায় চলে এলাম। তারপর মা মশারি টাঙিয়ে কম্বল গায়ে দিলেন এবং আমার দিকে পিঠ ফিরে ঘুমিয়ে পড়লেন। আমিও কম্বলে ঢুকে ছাদের দিকে তাকিয়ে শুয়ে রইলাম। এখন এসির কারণে রুমে ঠান্ডা অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মাকে এই অবস্থায় দেখে আমার অদ্ভুত লাগছিল। আমি মায়ের কাছে সরে গিয়ে তার কাঁধে হাত রেখে বললাম, মা, শান্ত হও। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু বাবা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আর আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য।
মা কাঁচতে কাঁচতে বললেন, বিজয়, তোমার বাবা অনেক কিছু দিয়েছেন। আজ তার ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়েছে আমার জন্য। আমি মায়ের আরও কাছে সরে গিয়ে তার কাঁধে মাথা রাখলাম। মা কিছুক্ষণের জন্য কান্না বন্ধ করে বললেন, বিজয় বেটা, যখন তুমি আমার সঙ্গে থাকো তখন মনে হয় যেন তোমার বাবাই আমার সঙ্গে আছেন। তুমি একদম তোমার বাবার মতোই। এ কথা বলে মা কিছুটা শান্ত হলেন। আমিও আবার ছাদের দিকে তাকালাম। এখন আমার মাথা থেকে একে একে চিন্তা বেরিয়ে আসছিল। এমন সময় হঠাৎ আমার কিছু মনে পড়ল এবং অনিচ্ছা সত্ত্বেও খারাপ চিন্তা মাথায় আসতে লাগল। এসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় মা জিজ্ঞেস করলেন, বিজয় বেটা, তোমার ঘুম আসছে? আমি বললাম, না মা, কেন? কি হয়েছে? মা বললেন, কিছু না রে, আমার ঘুম আসছে না। একটু ভয়ও লাগছে এবং একটু ঠান্ডাও লাগছে। এক কাজ করবে আমার জন্য? আমি বললাম, ঘাবড়াবে না মা, আমি আছি। বলো কি চাই? মা বললেন, একটু আমার কাছে সরে এসে ঘুমাবে। আমি বললাম, হ্যাঁ চলো, এবং মায়ের কাছে সরে গেলাম। মা আমার হাত ধরে তার উপর টেনে নিলেন। কিছুক্ষণ পর আমি মাকে বললাম, মা, তোমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছিল? তুমি কতবার আমার এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করেছ, কিন্তু আমি মানিনি। মা হেসে বললেন, তুমি আমার কথা কখনো শুনতে না, কিন্তু বাবা বললে মানতে। আর কয়েকদিন পর আবার সেই অভ্যাস। আমিও আবার আমার ছোটবেলার কথা বলে তাকে খুশি করার চেষ্টা করলাম যাতে তার দুঃখ কিছুটা লাঘব হয়। আমরা দুজন কথা বলছিলাম, এমন সময় হঠাৎ মা বললেন, বিজয় বেটা, তোমার পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছেড়ে গেছে নাকি এখনো আছে? আমি বললাম, পুরোপুরি ছেড়ে যায়নি, এখনো একটু আধটু আছে। মা বললেন, আমি জানতাম। কিছু না, আমার কাছে তুমি এখনো আমার বাচ্চা। যদি ভালো লাগে তুমি সেভাবেই ঘুমাতে পারো। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলালেন। এ কথা শুনে আমি মনে মনে খুশি হলাম এবং ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে? কিছুক্ষণ শান্তিতে কাটল এবং আমি মনকে প্রস্তুত করে অ্যাডজাস্ট করতে লাগলাম। ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল, কারণ পরে যা ঘটল তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। ঘটনাটা এমন যে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম এবং মাও তখন আমার দিকে ঘুরলেন, দেখার জন্য আমি কি করছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? কি করতে হবে? মা বললেন, বিজয়, তুমি যা ইচ্ছা করো আমি মেনে নেব। শেষ পর্যন্ত তুমি আমার সন্তান। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলানো শুরু করলেন। আমি একটু বাইরে এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তুমি ঠিক আছো? ভালো লাগছে তোমাকে? মা আমার চুল জোরে ধরে বললেন, তোমার বাবাও এমনই বলতেন। এ কথা শুনে আমারও জোশ চলে এল। এখন আর বেশি দেরি করা আমার পক্ষেও কঠিন হচ্ছিল। আমি মাকে বললাম, মা, এখন আরও কঠিন হয়ে যাচ্ছে। মা বললেন, হ্যাঁ রে, আমি জানি। আমিও কতক্ষণ থেকে অপেক্ষা করছি। চলো, এখন বেশি সময় নষ্ট করো না। এমন সময় মা ধীরে ধীরে আমার কানে বললেন, দেখো, তুমি তোমার বাবার মতোই। আমি হেসে বললাম, সত্যি? আমি মাকে বললাম, মা, সত্যি কি? তাও আমি জানতাম না। তুমি এতে খুশি হবে। খুয়েটি শুনে মা বললেন, দেখো, এসব তোমার বাবার স্মৃতিতে হবে। আমি সবসময় তোমার বাবাকে তোমার মধ্যে দেখেছি, কিন্তু আমারও ধারণা ছিল না যে আজ এমন কঠিন সময়ে আমরা কথা বলবো। আর সত্যিই আমি ভাগ্যবান যে তোমার মতো সন্তান পেয়েছি। আমি চিন্তা করছিলাম এরপর এখন আমার দেখভাল কে করবে কি, এমন কথা বলতে বলতে মায়ের চোখ ভরে এল। আমি তাকে আবার সান্ত্বনা দিয়ে বললাম, মা, দেখো, এ শুধু তোমার দুঃখ নয়। এখন তোমার আর চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। গিয়ে এবার মা আমার কাছে মাথা রেখে কাঁদতে লাগলেন। আমি তার অস্ত্র মুছে দিয়ে বললাম, মা, আমি জানি বাবা আমাদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি, কিন্তু যদি কখনো তোমার কিছু দরকার হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে বলবে। এখন আমাদের দুজনের মধ্যে কোনো কিছু লুকানোর কোনো কারণ নেই। এটি শুনে মা বললেন, তুমি যখন আমার সাথে থাকো তখন আমাকে আগের মতোই ডাকো। তোমার মুখে আমার নাম শুনতে ভালো লাগে খো। আমি বললাম, হ্যাঁ মা, আমার প্রিয় মা ঘু। আমরা দুজন এখন উঠে বসে গেলাম। মায়ের মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠল, যেন তিনি একটি বড় চাপ থেকে মুক্তি পেয়েছেন। মুখ দেখে মনে হচ্ছিল তিনি খুব খুশি। মা উঠে ব্রাশ করতে লাগলেন। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই মা বললেন, তোমার সাথে ঘুমাতে ভালো লাগে খো। আমি হেসে বললাম, আমাকেও। তখন আমরা দুজন আবার একই কম্বলে জড়িয়ে গেলাম এবং আলো নিভিয়ে দিলাম। কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। আমি ঘরে একা ছিলাম।
আমি কাপড় পরে ব্রাশ করে বেডরুম থেকে বেরিয়ে এলাম। মা, মাসি এবং বাকি অতিথিরা চা পান করছিলেন। আমাকে দেখে মা বললেন, বিজয় উঠে এসো, চা নাও। আমি হ্যাঁ বলে মায়ের কাছ থেকে চা নিলাম। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। মাসি গিয়ে দরজা খুললেন। সেখানে আমার দাদি অর্থাৎ বাবার মা দাঁড়িয়েছিলেন। আমার দাদি জাপানে চাচার কাছে থাকতেন। দাদা চলে যাওয়ার পর চাচা তাকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। বাবা হঠাৎ মারা যাওয়ায় তিনি তাড়াতাড়ি আসতে পারেননি। দাদি বাড়িতে ঢুকেই জোরে জোরে কাঁদতে শুরু করলেন। মাও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার দাদির নাম ছিল সাবিতা। আমি তাকে ছোটবেলায় দেখেছিলাম। দাদা চলে যাওয়ার পর চাচা তাকে তাড়াতাড়ি নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। আমি অনেক বছর পর দাদিকে দেখছিলাম। দাদি অনেক বদলে গিয়েছিলেন। তার জীবনে আপন কথা বলার ভঙ্গি সবই জাপানের মতো হয়ে গিয়েছিল। আমাকে দেখে দাদি স্নেহে আমার মুখে হাত বুলালেন এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি দাদিকে সান্ত্বনা দিচ্ছিলাম। পরের 1-5 থেকে 2-0 দিন শুধুই ব্যস্ততায় কেটে গেল। এখন দাদি চলে এসেছিলেন। তাই আমার এবং মায়ের জন্য বেশি সময় পাওয়া যাচ্ছিল না। রাতেও দাদি মায়ের সাথে ঘুমাতেন। তাই আমাদের একসাথে থাকার সুযোগ হচ্ছিল না। আমরা কথা বলতাম কিন্তু চুপি চুপি। তাতেও এক অন্যরকম মজা ছিল। যখন সময় পেতাম তখন কথা বলতাম, কিন্তু এমন সুযোগ খুব কমই পেতাম। এখন বাবা চলে যাওয়ার 1 মাস হয়ে গিয়েছিল। দাদি তখনও বাড়িতেই ছিলেন। আত্মীয়-স্বজনদের দেখা করতে আসাও কমে গিয়েছিল। মাসিও 1-2 দিনের মধ্যে নিজের বাড়ি চলে যাবেন। বাড়ির সব কাজ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। মাঝে মাঝে কোনো আত্মীয়ের ফোন আসত বা কেউ দেখা করতে আসত। আর তখন পুরনো স্মৃতি তাজা করে কান্না শুরু হয়ে যেত। একদিন দাদি বললেন, বিজয় বেটা, তোমার সাথে কিছু কথা বলতে হবে। আমি বললাম, বলো দাদি। কি? দাদি বললেন, আজ তোমার বাবা চলে যাওয়ার 1 মাস হয়ে গেল। তোমার মা এখনো সেই শোক থেকে বেরোতে পারেননি। তাই আমি বলছি তুমি মাকে মামার বাড়ি শিবপুরে নিয়ে যাও। সেখানে কয়েকদিন থাকলে সুশীলার কিছুটা স্বস্তি হবে। সুশীলা আমার মায়ের নাম। আমি বললাম, হ্যাঁ দাদি, আপনি ঠিক বলেছেন। আমি মায়ের সাথে কথা বলব। দাদির কথা আমার কাছে ঠিক মনে হলো। মা এবং আমারও এতদিন পর একসাথে সময় কাটানোর সুযোগ মিলত। তাই আমি তাড়াতাড়ি প্রস্তুত হলাম এবং মায়ের সাথে এই কথা বললাম। মাকেও এই কথা ঠিক মনে হলো। তারপর আমি মামাকে ফোন করে আমাদের আসার পরিকল্পনা জানালাম। মামা এবং মামি দুজনেই উৎসাহিত হয়ে প্রস্তুত হলেন। পরের দিন আমাদের বের হতে হবে। তাই আমি এবং মা প্যাকিং শুরু করলাম। কিছু প্রয়োজনীয় কাপড় নিয়ে আমরা ব্যাগ প্রস্তুত করলাম। পরিকল্পনা ছিল যে আমি এবং মা ফ্লাইটে ভুবনেশ্বর যাব। সেখান থেকে মামা নিজের গাড়ি নিয়ে আসবেন এবং আমরা শিবপুর মামার গাড়িতে যাব। মনসুন শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা তাড়াতাড়ি বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। পরিকল্পনা অনুযায়ী আমরা চণ্ডীগড় থেকে ভুবনেশ্বরের ফ্লাইট ধরার জন্য প্রস্তুত হলাম। ফ্লাইটে বসেই মা আমার কাজ ধরে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। চণ্ডীগড় থেকে ভুবনেশ্বরের ফ্লাইট প্রায় 2 ঘন্টা। তাই আমরা দুপুর 1টায় ভুবনেশ্বর পৌঁছে গেলাম। আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে নামতেই সেখানে তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছে আমি মামাকে ফোন করলাম। মামা, আপনি কোথায়? আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে পৌঁছে গেছি। কিন্তু মামা তখনও ভুবনেশ্বর পৌঁছাননি। আমি এয়ারপোর্টে মোবাইল বন্ধ করতেই জানতে পারলাম যে ভুবনেশ্বরের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় এসেছিল। তাই তীব্র বৃষ্টি হচ্ছিল এবং ভুবনেশ্বরের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আমি মায়ের সাথে এইসব কথা শেয়ার করলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি থামা পর্যন্ত আমরা ভুবনেশ্বরে থাকব। আমি মামা এবং দাদিকেও এই খবর দিলাম। সবাই এই পরিস্থিতিতে অসহায় ছিল, তাই কারো কোনো অসুবিধা হলো না। তারপর আমি এয়ারপোর্টের কাছে একটি ভালো 5 স্টার হোটেলে রুম বুক করলাম। সেখানে অন্য কোনো রুম পাওয়া না যাওয়ায় আমাদের 5 স্টার হোটেলের একটি ব্যালকনি যুক্ত রুমই বুক করতে হলো। এই পরিস্থিতিতে আমরা দুজনেই খুশি ছিলাম, কারণ আমরা যতটা সময় চেয়েছিলাম ততটা সময় পেয়ে গিয়েছিলাম এবং নিশ্চিতভাবে কেউ জানত না। আমরা দুজনেই তখন যে কোনো ক্যাব পেয়ে গেলাম তা বুক করে হোটেলে পৌঁছে গেলাম। সেখানে চেক ইন কাউন্টারে আমরা দুজনেই চেক ইন করছিলাম। আমি আমার নামে রুম বুক করেছিলাম, তাই আমি আমার ডকুমেন্ট দিলাম। ঠিক তখনই রিসেপশনিস্ট বলল, স্যার, আমাদের ম্যাডামেরও ডেটা চাই সিস্টেমে যোগ করার জন্য। আমি হ্যাঁ বলে মায়ের ডেটা দেওয়ার কথা ভাবছিলাম।
তখনই মা এগিয়ে এসে নিজেই বলতে শুরু করলেন। মা বললেন, হ্যাঁ মিশুশীলা পাটকর ঘুমায়ের এই উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। রিসেপশনিস্ট অপশন এবং রিলেশনশিপ জিজ্ঞাসা করলে মা বললেন, মিসেস ও এখন আমি। মায়ের কি মা বড় চোখে তাকালেন, আমাকে হালকাভাবে দেখে হাসলেন। আমি সব বুঝে গেলাম এবং আমরা দুজনই রুমে চলে গেলাম। রুমে ঢুকেই আমি দরজা বন্ধ করলাম। আমার ওয়াশরুমে যাওয়া দরকার ছিল। ভ্রমণ আর দৌড়াদৌড়িতে সময় পাইনি। তখন আমি মাকে একটু সরিয়ে বললাম, সুশীলা জি শুধু 2 মিনিট, আমি এখনই আসছি কো। আমি তাকে একটু সরিয়ে দিলাম, কিন্তু সে সরে যাচ্ছিল না। তখন আমি নিজেই একটু সরে গেলাম। মা তখন বললেন, বিজয় বেটা থামার দরকার নেই কি? আমি বললাম, 2 মিনিট, আমি ওয়াশরুমে যাচ্ছি। কে একথা শুনে তার চোখ জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, আমাকে গোসল করতে হবে কি? তখন আমি আশ্চর্য আর খুশিতে বললাম, আচ্ছা গোসল করবে মা? মা হেসে বললেন, হ্যাঁ। আমাকে এসব কিভাবে জানবে? তিনি বললেন, তুমি কি ভাবো এত বছর ধরে তোমার বাবাকে কখনো অন্য কোনো মহিলার কাছে যাওয়ার দরকার পড়েনি কেন? কারণ আমি তাকে কোনো কিছুর জন্য কখনো না বলিনি। যা কিছু তার দরকার ছিল আমি বানিয়ে দিয়েছি। তার জন্য আমাকে ইন্টারনেট থেকে বিভিন্ন রেসিপি শিখতে হয়েছে। কিন্তু তখনই আমি এসব নতুন জিনিসের কথা জানতে পেরেছি। তখন আমি আশ্চর্য হয়ে বললাম, সত্যি মা? মা বললেন, হ্যাঁ সত্যিই আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই দুজনেই ঘুমিয়ে পড়লাম। যখন উঠলাম তখন সন্ধ্যা 6টা বেজে গেছে। ক্ষুধা পেয়েছিল, তাই আমরা প্রস্তুত হয়ে হোটেলে পেট ভরে খাবার খেতে গেলাম। হোটেলে ভালো খাবার খাওয়ার পর আমরা দুজনেই রুমে ফিরে এলাম। রুমে এক শান্তিপূর্ণ পরিবেশ ছিল। মা বললেন, বিজয় আজকের সন্ধ্যা খুব বিশেষ কি? তখন তার চোখে এক জলস বলে ভাব ছিল যে আমি আগে কখনো দেখিনি। আমি হেসে বললাম, হ্যাঁ মা, আজকের সন্ধ্যা সত্যিই বিশেষ। তারপর আমরা দুজনেই টিভি অন করলাম এবং কিছুক্ষণের জন্য এক রোমান্টিক মুভি দেখতে লাগলাম। মুভির সময় মা আমার হাত ধরে ফেললেন এবং ধীরে ধীরে আমার কাছাকাছি চলে এলেন। তখন তার মুখে এক মিষ্টি হাসি ছিল। তিনি বললেন, বিজয়, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ খুব। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, মা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তারপর আমাদের মধ্যে এক গভীর রোমান্টিক আলোচনা শুরু হলো। আমি তার কাছাকাছি গেলাম, সেও আমার কাছাকাছি এল। তারপর আমি তাকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যে সময় থেমে গেছে। তার হৃদস্পন্দন আমার হৃদস্পন্দনের সাথে মিলে যাচ্ছিল। আমরা একে অপরকে কাছ থেকে অনুভব করলাম এবং আমাদের শ্বাস এক হয়ে গেল। মা ধীরে ধীরে বললেন, বিজয়, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার ঠোঁটে হালকা হাসি নিয়ে বললাম, মা তুমি তো আমার জীবন। তারপর আমরা একে অপরের চোখে তাকালাম এবং ধীরে ধীরে আমাদের ঠোঁটগুলো কাছাকাছি আনলাম। সেই মুহূর্তটা খুবই জাদুকরী ছিল। ঠিক তখনই আমাদের ঠোঁট একে অপরের সাথে মিলে গেল এবং আমরা এক গভীর আর রোমান্টিক অভিজ্ঞতা ভাগ করলাম। এই অভিজ্ঞতা আমাদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক ছিল। তারপর আমরা দুজনেই একে অপরের বাহুতে রাত কাটালাম। একে অপরের উষ্ণতা আর ভালোবাসা অনুভব করলাম। সেই রাতে আমরা বুঝতে পেরেছিলাম সত্যিকারের ভালোবাসা কি। আমাদের মধ্যে বন্ধন আরও শক্ত হয়ে গিয়েছিল। সকালে যখন সূর্যের আলো ঘরে এসে পড়ল, তখন আমি মাকে আমার পাশে ঘুমাতে দেখলাম। তার হাসি আর শান্ত মুখ দেখে আমি অনুভব করলাম আমার জীবনের প্রতিটি দিন তার সাথে কতটা বিশেষ। আমি ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে তাকে জাগালাম। মা চোখ খুলে বললেন, গুড মর্নিং বিজয়। আমি হেসে বললাম, গুড মর্নিং মা। তারপর আমরা দুজনেই এক নতুন দিন শুরু করলাম, এই জানতে পেরে যে আমাদের ভালোবাসা সবসময় এভাবেই শক্ত আর বিশেষ থাকবে। আমরা অনুভব করলাম সত্যিকারের ভালোবাসা সেই যেসব পরিস্থিতিতে পাশে থাকে আর প্রতিটি দিনকে বিশেষ করে তোলে। সেই দিন থেকে আমাদের জীবন আরও রঙিন হয়ে গেল এবং আমরা দুজনেই প্রতিটি মুহূর্তকে একে অপরের সাথে বাঁচার সিদ্ধান্ত নিলাম। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনাদের এই গল্প কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।